জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ইতিমধ্যেই একটি ভিডিওতে প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে তোমাদের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিডিও কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও অবশ্যই জানাবে, একটা লাইক কমেন্ট করবে, অন্যদের একটু শেয়ার করবে। তো আজকে শুরু করছি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। নতুন এসএলএসটির ব্যাচ, নতুন নেটসেটের ব্যাচ, WBCS এর মেইন এবং অপশনালের ব্যাচ কিন্তু শুরু হয়েছে। যারা আগ্রহী বা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। যারা সাবজেক্টকে নিজের দখলে পরীক্ষার হলে প্রশ্ন যেমনই ঘুরিয়ে দিকে আমি করে আসতে পারবো, এইরূপ যারা মানসিকতা তৈরি করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে জানা স্যারের সঙ্গে। তো জানা স্যারের পার্সোনাল ব্যাচে তোমরা ইমিডিয়েট চলে এসো, দায়িত্ব মানুষ করে দেবা জানা স্যারই। তো আজকে শুরু করছি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। তার ঠিক শতবর্ষে 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে শুরু হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। প্রথম বৌদ্ধ সম্মেলনের 100 বছর কিন্তু পর, এটা মনে রাখবে। কোথায় হয়েছিল? বৈশালীর বালুকরাম বিহারে। প্রথমটা বলেছি সপ্তপূর্ণী গুহায় উল্লেখ করে এসেছি, দ্বিতীয়টা বসছে বালুকরাম বিহারে। কোথায় বসলো এটা? বৈশালী। কি এটা? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। কি আমন্ত্রণ করলো? কালাশোক বা কাকবর্ণ, যিনি অবশ্যই শিশুনাথ। আগেরটা দেখবো অজাতশত্রু হরজঙ্ক উল্লেখ করে দিয়েছি, ব্যাকের ডাইনেস্টিগুলো মনে রাখার চেষ্টা করবে। কালাশোক বা কাকবর্ণ মগধের রাজা আহ্বান করেছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। এই সম্মেলনে তার যে বসছে তখন কালাশোকের 10 বছর, অতএব কালাশোক যে সিংহাসনে বসেছিল তার রাজত্বের 10ম বর্ষে এটা বসেছিল। এই সম্মেলনে বা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে 700 জন ভিক্ষু উপস্থিত হয়েছিল, তাই এই আরেক নাম সপ্তশতিকা পরিষদ। আরেকবার, তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আরেক নাম সপ্তশতিকা পরিষদ। কারণটা কি? না, সপ্তশতিকা পরিষদ নাম হয়েছে এই কারণে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে 700 জন ভিক্ষু উপস্থিত হয়েছিলেন। এই অধিবেশনে বৌদ্ধ সঙ্গে চরম বিবাদ দেখা দিয়েছিল। দুটো ভাগে প্রথম ভেঙে যাবে, প্রাচ্যবাদী বা পাশ্চাত্যবাদী। তাহলে বৌদ্ধ সঙ্গে চরম বিভেদ দেখতে পাবো আমরা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে। এই ভিক্ষুগণ প্রথমে দুটো ভাগে ভেঙে যাবে। দেখে নাও, একটা প্রাচ্যবাদী যারা বৈশালী পাটলিপুত্রে আধিপত্য করেছিল, আর একটি পাশ্চাত্যবাদী যারা কৌশাম্বী এবং অবন্তীতে বসবাস শুরু করেছিল। তাহলে একটা কৌশাম্বী এবং অবন্তীতে পাশ্চাত্যরা, আর পাশ্চরা করেছিল বৈশালী পাটলিপুত্রে। প্রচুর পশু দিচ্ছে এখান থেকে, খুব খেয়াল করে রাখবে। এবং এই সম্মেলনে দ্বন্দ্ব মেটানোর জন্য, বিভেদ দূর করার জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যার অধ্যক্ষ হয়েছিল শোভাকামী বা সর্বকামী। আরে ভালো করে মার্ক করে নাও। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, শোভাকামী এবং সর্বকামী। তাহলে এই বিভেদ যে দেখা দিল প্রাচ্য পাশ্চাত্য, তাদের জন্যই 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যার অধ্যক্ষ হয়েছিল, সভাপতি হয়েছিল শোভাকামী বা সর্বকামী। শোভাকামী সমাধান সূত্র বের করতে পারেনি, ফলে থেরাবাদী ও মহাসংগিকা নামে দুটো তৈরি হয়ে গেল উপসম্প্রদায়। আবারও বলবো, শোভাকামী দুহাত দিয়ে চেষ্টা করেছিল সমাধান সূত্র বের করার, কিন্তু কোনো না পারার কমিটি 4 সদস্য ব্যর্থ হওয়ায় থেরাবাদী এবং মহাসংঘিক নামে দুটি দল ভেঙে যায়। প্রাচ্য ভিক্ষুরা যারা 10টা নিয়মের উপর জীবন চালাতেন, এদের মধ্যে কি ছিল? ভবিষ্যতের জন্য লবণ সঞ্চিত রাখা, মধ্যাহ্নের পর আহার, তালের রস পান, স্বর্ণ ও রৌপ্য গ্রহণ, এইগুলো ছিল প্রাচ্য ভিক্ষুদের কিন্তু একটা বক্তব্য বা নির্দেশাবলী বলতে পারি। আর পাশ্চাত্যরা এই সব কিছুই মানত না, তার বিরোধিতা শুরু করেছিল। এই সময় থেকেই প্রাচ্য ভিক্ষুরা আচার্যবাদী বা মহাসংগিকা, আর পাশ্চাত্য ভিক্ষুরা থেরাবাদী বা স্থবিরবাদী বা বিভাজ্যবাদী নামে পরিচিতি লাভ করলো। আর একবার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে প্রাচ্য গোষ্ঠীরা আচার্যবাদী বা মহাসাঙ্গিক নামে পরিচিতি লাভ করে, আর পাশ্চাত্য ভিক্ষুরা থেরাবাদী, বিভাজ্যবাদী বা স্থবিরবাদী নামে পরিচিতি লাভ করেছিল। পরবর্তীকালে মহাসংগিকরা বা আচার্যবাদীরা 7টি, থেরাবাদী বা বিভাজ্যবাদী বা স্থবিরবাদীরা কটা? 11টায় ভাগে ভেঙে গিয়েছিল। আরেকবার মনে রাখবে, প্রথমে বৌদ্ধ দুটো ভাগে ভাঙবে, পাশ্চাত্য, একটা আচার্যবাদী, একটা স্থবিরবাদী। ভালো করে মনে রাখবে। পরবর্তীকালে কি হলো না, এই আমাদের আচার্যবাদীরা 7টা বা মহাসংগিকেরা 7টা উপসম্প্রদায় ভেঙে গেল, আর বিভাজ্যবাদীরা বা থেরাবাদীরা 11টা উপসম্প্রদায় কিন্তু ভেঙে গিয়েছিল। প্রত্যেকে মনে রাখবে। আর এই যিনি সভাপতি হলেন, সে বৌদ্ধ ভিক্ষু আনন্দের শিষ্য ছিল শোভাকামী। কে ছিল? আনন্দ প্রথম বৌদ্ধ সম্মেলনে বড় ভূমিকা নিয়েছিলেন, তার শিষ্য ছিলেন শোভাকামী। ভালো করে মনে রাখবে। এইবারে আসি, এই যে বৌদ্ধ যখন সামনে বসছে, এই শাখাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে অমরাবতী এবং নাগার্জুনকোন্ডা, সাউথ ইন্ডিয়ার মধ্যে। এবং এই অঞ্চলগুলো কোথায় ছিল? কৃষ্ণা নদীর একটা দ্বীপ ছিল এই নাগার্জুনকোন্ডা। অপরদিকে দেখো,
স্থবিরবাদী বা থেরাবাদ যাকে বলছে, এই সম্প্রদায়ের প্রথম কেন্দ্র কিন্তু হয়ে উঠল মথুরা। আরেকবার থেরাবাদ গোষ্ঠীর প্রাণকেন্দ্র আস্তে আস্তে করে হয়ে উঠল মথুরা। আর সর্বস্তিবাদী নামে এক উপসম্প্রদায়ের প্রতিষ্ঠা করলেন কে? রাহুল ভদ্র। নামটা ভালো করে মনে রাখবে। যিনি মহাযানবাদের বিখ্যাত প্রবক্তা নাগার্জুনের শিষ্য আর্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিল। আরেকবার নাগার্জুনের শিষ্যের নাম হচ্ছে আর্যদেব, তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করলেন এই মহাযানবাদের প্রবক্তা কে? না রাহুল ভদ্র। মনে রাখবেন, সর্বাস্তিবাদের উপজেলা সম্প্রদায় হলেন, তারা মনে করতেন যে 75টি উপাদান আছে পৃথিবীতে এবং 5টি ধর্মের দ্বারা আমাদের দেহ গঠিত হয়। তাই 75 উপাদান এবং 5টি ধর্ম নিয়ে আমাদের দেহটি গঠিত হয় বলে কারা বলছে? সর্বাস্তিবাদীর একটা গোষ্ঠী বা উপসম্প্রদায়রা। মনে রাখবে এটা। এবারে সর্বাস্তিবাদী সম্পর্কে একটু আলোচনা করে দেওয়া দরকার আছে। এদের প্রাণকেন্দ্র ছিল কাশ্মীর এবং উত্তরপ্রদেশের মথুরা বলে এসেছি। মথুরা দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠেছিল কাশ্মীর এদের সর্বাস্তিবাদীদের। গান্ধার ছিল তৃতীয় কেন্দ্র, ভালো করে মনে রাখবে। সর্বাস্তিবাদীদের প্রথম কেন্দ্র হিসাবে নিচ্ছি মথুরা, দ্বিতীয় কেন্দ্র কাশ্মীর, তৃতীয় ছিল গান্ধার। মনে রাখবে। এবং এই দর্শনের সবচেয়ে বৃহৎ উত্থান এবং বিস্তার ঘটেছিল কুষাণ সম্রাট কনিষ্কের আমলে। কনিষ্কের আমলে সর্বাস্তিবাদীর বৌদ্ধদের একটা শাখা জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রতিষ্ঠাতা বলে দিয়েছে আগে রাহুল ভদ্র। চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সর্বাস্তিবাদী নীতিগুলি, এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের যে নীতিগুলো, সেই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে মহাবিভাগ নামে পরিচিতি লাভ করলো। মনে রাখবে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সর্বাস্তিবাদীদের যে নীতিগুলো, রুলসগুলো, নর্মসগুলো, সেগুলো মহাবিভাগ নামে সংকলিত হয়েছিল। মনে রাখবে, প্রথম জীবনে ভারতের মিল্টন নামে পরিচিত অশ্বঘোষ সর্বস্তিবাদী হয়েছিলেন। পরবর্তীকালে কিন্তু তিনি আস্তে আস্তে করে বিরুদ্ধে গিয়ে সৌতান্ত্রিকে চলে যাবে অশ্বঘোষ। মনে রাখবে এটা হয়ে গেল। আর হিউয়েন-সাং শেষ জীবনে বৌদ্ধ ধর্মের সর্বাস্তি গ্রহণ করেছিল। ইৎসিং সর্বাস্তিবাদ গ্রহণ করেছিল। একমাত্র এরা রয়ে গিয়েছিল কে কে? না হিউয়েন-সাং এবং ইৎসিং, এরা কিন্তু রয়ে গিয়েছিল সর্বাস্তিবাদীদের। একমাত্র অশ্বঘোষ শেষ জীবনে সর্বাস্তিবাদীদের তীব্র যারা বিরুদ্ধ পক্ষ ছিল, সৌতান্ত্রিক, এই গোষ্ঠীতে চলে এসেছিল কিন্তু অশ্বঘোষ। এবং নাগার্জুন এবং কুমারলব্ধ এরা কিন্তু পুরোপুরি সর্বাস্তিদের বিরুদ্ধে একমাত্র সৌতান্ত্রিককে গ্রহণ করেছিল। আর অশ্বঘোষ প্রথম জীবনে সর্বাস্তিবাদী, শেষ জীবনে চলে এসেছিলেন তিনি এই সৌতান্ত্রিক গোষ্ঠীতে। ভালো করে মনে রাখবে। এবারে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে এক কথায় যদি দেখে নিই আমরা, কোথায় বসলো বৈশালী এবং পূর্ব ভারতের ভিক্ষুগণরা 10টা নতুন নিয়ম বা আচার গ্রহণে আপত্তি তুলেছিল এই সম্মেলনে। এই 10টি আচরণের নাম বলে দিই একবার: হত্যা, চুরি, ব্যভিচার, অসত্য ভাষণ, বৈকালিক আহার, বিকেলবেলা আহার করতে মানা করছে, নিত্যগীতি উপভোগ, সুগন্ধি ব্যবহার, মালাচন্দন, সুখসজ্জা গ্রহণ, মহার্ঘ অলঙ্কার পরিধান, এগুলো সবই তীব্র আপত্তি করেছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে পূর্ব ভারতের ভিক্ষুকরা। আর একবার বলে দেওয়া দরকার, এই স্থবিরবাদ বা থেরাবাদ সম্প্রদায় থেকে সর্বাস্তি গোষ্ঠী আমরা পেয়েছি, আগে আলোচনা করে দিয়েছি এইমাত্র। যারা উপসম্প্রদায় ছিল এই সর্বাস্তিবাদী, এসছিল থেরাবাদ থেকে। আর বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হতো ভিক্ষু, তোমরা এটা জানো। আর সন্ন্যাসীদের বলা হতো ভিক্ষুণী, এটা পরীক্ষায় পেয়েছি আমরা। আম্রপালি ছাড়া আরেকজন মহিলা শিষ্যা হলেন শ্রাবস্তির গৃহবধূ বিশাখা। ভালো করে নামটা তোমরা মনে রাখবে। কি বললাম? ভালো করে মনে রাখো, আম্রপালি ছাড়া কিন্তু বিশাখা ছিল মহিলা শিষ্য। ভালো করে নামটা মনে রাখবে বৌদ্ধদের। আম্রপালি বইয়ে পাওয়া যায়, শ্রাবন্তীর হচ্ছে বিশাখা, মনে রাখবে। আর বৌদ্ধদের মহাযান সম্প্রদায় গৌতম বুদ্ধ কি নামে ডাকতো? মানব জাতির ত্রাণকর্তা। মহাযান সম্প্রদায় গৌতম বুদ্ধকে বলতো মানব জাতির ত্রাণকর্তা। ভালো করে মনে রাখবে, বা সেভিয়ার অফ ম্যানকাইন্ড। সেভিয়ার অফ ম্যানকাইন্ড বলা হয় গৌতম বুদ্ধকে। বৌদ্ধদের একটা শাখা মহাযান বলতো, হিনজান মহাযানরা বলতো। মনে রাখবে। আর এই থেরাবাদ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? উজ্জয়িনীর বাসিন্দা মহাকাচ্যায়ন। মনে আছে তো প্রত্যেকের এটা? সেই থেরাবাদ গোষ্ঠী প্রতিষ্ঠা করছে মহাকাচ্যায়ন, এটাও পরীক্ষা কিন্তু দিয়েছিল। আর প্রথমটা তো বলে এসেছি, প্রথম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে সোর্স আমাদের দেখে নেব সেই চুল্লবজ্ঞ। এটা প্রাচীন একটা বৌদ্ধ সাহিত্য, যেখানে প্রথম শুধু নয়, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের একদম সোর্স হচ্ছে চুল্লবজ্ঞ, এই প্রাচীন বৌদ্ধ। যারা নেটসে দিতে চান খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, নেট এবং সেটে প্রশ্ন কিন্তু এই লেভেলেই দিচ্ছে তোমাদের। এবং বইটা তোমরা প্রত্যেক কিনে নিয়েছো, অনেকেই কিনছো, এই বইটা স্টাডি করে নাও। প্রত্যেকে যখন জৈন বৌদ্ধ পড়বে বা মৌর্য পড়বে, একটু মন দিয়ে পড়বে, ভালো লাগবে। প্রচুর তথ্য আছে যেগুলো আপনি 8-10টা ভালো ভালো বই পড়ে নামাতে পারবেন না। ভালো বইয়ের পাশাপাশি এই বইটা একটা ইনক্লুড করে দিবেন। শুধু এই বইটা নয়, ভালো বই পড়বেন, সব বই পড়বেন, পাশাপাশি এই বইটা একটু যুক্ত করে নেবেন। আপনার যত দেখবেন প্রশ্ন ঘাঁটতে গিয়ে অসুবিধা হচ্ছে, এই বইটা যদি একবার রিডিং দিতে পারেন, সহজে হয়ে যাবে। আজকে পর্যন্ত রইল, কেমন লাগলো একটু জানিও। বাই।